এখানে গভর্নমেন্ট যখন প্রথমে চিটাগাংয়ের যে ঘটনাটা হলো যে শাহাদাত সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার করা হলো এবং তখন এটা নিয়ে কোনো কথাবার্তা বলা হলো না। এখন পরবর্তীতে যখন ইশরাক সাহেবেরটা আসলো তখন এটা নিয়ে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো। এখন রাজনৈতিকভাবে আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমরা দেখেছি যে শাহাদাত সাহেবের সময় যখন কিছু হয়নি তখন ইশরাক সাহেবের সময় যখন হচ্ছে, তাহলে পুরো জিনিসটাই কিন্তু আসলে রাজনীতির সাথেই সম্পৃক্ত। এখন লিগালি যদি আসি, আমরা কিন্তু দেখেছি যে এখানে অ্যাপেলেট ডিভিশনে ফুল বেঞ্চে মাননীয় প্রধান বিচারপতি একটা অবজারভেশন দিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি রিফাত আহমেদ সাহেবের নেতৃত্বে যেখানে দিয়েছেন, এরপরে আসলে আমাদের রাজনীতিবিদ হিসেবেও কোনো কথা বলার সুযোগ নেই, আইনজীবী হিসেবেও কোনো কথা বলার সুযোগ নাই। সচিবালয়ে প্রায় 400 জন সচিবই সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের, এর সুফল এবং কুফল নিয়ে যদি আলোচনা করতেন। আচ্ছা, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে বলতে চাই যে ধর্ম কোনো কিছুতে কোনো বাধা হতে পারে না। বাংলাদেশে আমরা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকি। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য যে ধর্মাবলম্বী আছেন তাদের সবাইকে আমরা একইভাবে ট্রিট করি। আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি যে অনেক বেশি সংখ্যালঘু ইস্যু ক্রিয়েট হয়, কিন্তু বাংলাদেশে আসলে যতটুকু হয় তার চেয়ে বেশি ভুল মিডিয়া রিপোর্টস হয়। বাংলাদেশে যে কিছু হয় না সেটা আমি বলছি না, কিন্তু যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি এটাকে বাড়িয়ে দেখানো হয়। তো এক্ষেত্রে হিন্দু নিয়োগটাকে আমি বলবো না যে হিন্দু ব্যক্তি ওখানে ছিলেন বলে এটাকে পার্টিকুলারলি মার্ক করতে হবে, কিন্তু এখানে যেহেতু তাদের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বা ফ্যাসিবাদী সরকারের সংশ্লিষ্টতা ছিল, সেক্ষেত্রে তাদের আসলে কি অবস্থান ছিল এবং তারা আসলে তাদের পজিশনে থেকে কি কি দুর্নীতি করেছেন, কি কি অন্যায় করেছেন সেটা খতিয়ে দেখতে হবে। কিন্তু সেটার সাথে ধর্মের কোনো সম্পর্ককে আমরা মনে করি এটার সাথে এক বিন্দু কোনো সম্পর্ক নাই। এটা ধর্মীয় দিক থেকে দেখার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের সাথে, ফ্যাসিস্ট সরকারের সাথে তাদের সংশ্লিষ্টতা দেখার সুযোগ আছে। শেখ হাসিনার সময়ে যারা জুডিশিয়াল ক্লিং করেছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের তেমন কোনো চোখে পড়ার মতো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? অন্তর্বর্তীকালীন সরকার যে আসলে কি করছে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি তাদেরকে যতটুকু সমর্থন দেওয়ার। আমার মনে হয় জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই চেষ্টা করেছেন। কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী, তারা তাদেরকে অনেকে এনজিও সরকার বলেন। কেন বলেন? কারণ সেই যে একটা আওয়ামী লীগের দুঃশাসনের পর এই দেশকে চালানোর জন্য যে পরিমাণ স্ট্রং একটা উপদেষ্টা মণ্ডলীর দরকার ছিল সেটা আসেনি। এই কারণেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে 10 মাসের পরেও কোনো ভিজিবল অগ্রগতি নেই। কিছু কাজ তারা অবশ্যই ভালো করেছেন, সেটাতে তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু তাদের কাছ থেকে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি। প্রথমত আমি বলবো না যে তারা আওয়ামী লীগের মতো কোনো অন্যায়, সেরকম ম্যাসিভ লেভেলের কোনো অন্যায়, দুর্নীতি বা কোনো গণহত্যা এইসবের সাথে জড়িত, কিন্তু তাদের যে দায়িত্বটুকু ছিল সেটাকে সর্বোপরি যতটুকু করা উচিত ছিল সেই জায়গায় তারা পাস মার্ক নিয়ে উন্নীত হতে পারেনি। একজন আইনজীবী হিসেবে ইশরাক সাহেবের মেয়র হওয়ার বিষয়ে কতখানি যুক্তি আছে বলে মনে করেন? আচ্ছা, এক্ষেত্রে আমরা আমাদের পার্টি পজিশন থেকে বা লিগ্যালিটি থেকে বলতে গেলে যে এখানে গভর্নমেন্ট যখন প্রথমে চিটাগাংয়ের যে ঘটনাটা হলো যে শাহাদাত সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার করা হলো এবং তখন এটা নিয়ে কোনো কথাবার্তা বলা হলো না। এখন পরবর্তীতে যখন ইশরাক সাহেবেরটা আসলো তখন এটা নিয়ে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো। এখন রাজনৈতিকভাবে আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমরা দেখেছি যে শাহাদাত সাহেবের সময় যখন কিছু হয়নি তখন ইশরাক সাহেবের সময় যখন হচ্ছে, তাহলে পুরো জিনিসটাই কিন্তু আসলে রাজনীতির সাথেই সম্পৃক্ত। এখন লিগালি যদি আসি, আমরা কিন্তু দেখেছি যে এখানে অ্যাপেলেট ডিভিশনে ফুল বেঞ্চে মাননীয় প্রধান বিচারপতি একটা অবজারভেশন দিয়েছেন। সো এরপরে আসলে এটা নিয়ে অ্যাজ আ লয়ার আমার কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু অ্যাজ আ রাজনীতিবিদ সেক্ষেত্রেও আসলে আমাদের খুব একটা কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু এখানে একটা অবজারভেশন দেওয়া হয়েছে যেটি ইলেকশন কমিশন নির্ধারণ করবেন যে উনি কি মেয়র হিসাবে বসতে পারবেন কি পারবেন না। এখানে একটা স্পষ্ট অবজারভেশন, একটা অ্যাপেলেট ডিভিশনের ফুল বেঞ্চ
মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সাহেবের নেতৃত্বে যেখানে দিয়েছেন, এরপরে আসলে আমাদের রাজনীতিবিদ হিসেবেও কোনো কথা বলার সুযোগ নেই, আইনজীবী হিসেবেও কোনো কথা বলার সুযোগ নাই। নারায়ণগঞ্জের একটি চাঞ্চল্যকর ঘটনা, আদালতের বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা কাগজ তৈরি করে একটি ঘটনা প্রকাশ পেয়েছে। এই বিষয়টি কেমন হলো বা কিভাবে হলো, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আচ্ছা, বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে এই ধরনের ঘটনা ঘটেছে এর আগেও। তো এটা আসলে খুবই দুঃখজনক। নারায়ণগঞ্জের যে ঘটনা সেটা আবারও প্রমাণ করলো যে দেশে কিন্তু জুডিশিয়ারিতে আমরা যে ধরনের এক্সপার্টিস আশা করছি সেটা এখনও আসছে না, এবং আমাদের কিন্তু এটা চরিত্রগত নীতিগত একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট কোর্টগুলোতে আরও বেশি নিরাপত্তা দরকার, এবং সেখানে কোর্টের জাজদের থেকে শুরু করে প্রত্যেকটি অফিসার তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে নাকি সেগুলো ব্যাপারে গভর্নমেন্টকে আরও সচেতন হতে হবে। এক শ্রেণী জাতীয় সরকারের কথা বলছে, হঠাৎ অন্তর্বর্তী সরকারের যদি এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য জাতীয় সরকার করা হয়, সেই ক্ষেত্রে কি রাজনীতিতে সমস্যা হবে বা দেশের কোনো সুবিধা অসুবিধা নিয়ে? আচ্ছা, আমি জাতীয় সরকারের প্রসঙ্গে আসার আগে একটা ইন্টারেস্টিং কথা বলি। সেটা হচ্ছে যে গত 16 বছরে আমরা একটা কোয়েশ্চেন করতাম যে আওয়ামী লীগ ভয় পায় কেন নির্বাচন দিতে। আওয়ামী লীগ ভয় পায় কারণ তারা ভাবতো যে এই নির্বাচন দিলে আমরা হেরে যাব, এবং এই নির্বাচন দিলে আমাদের বিরোধী শক্তি ক্ষমতায় আসবে। বিরোধী শক্তিটা আমরা জানি যে সেটা আওয়ামী লীগ ছাড়া অপর যে বৃহৎ দল, রাজনৈতিক দল, তা বিএনপি ছিল। এবং 2014 সালে তারা কি করলেন? 2014 সালে তারা বিএনপিকে নির্বাচনে আসতে দিলেন না। তারা বেগম খালেদা জিয়ার বাসায় বালুর ট্রাক আটকিয়ে সেই দিনেই কিন্তু এই বিএনপির যে আন্দোলন ছিল সেটাকে ইফেক্টিভলি শেষ করে দিলেন। এরপর 2018 সাল আসলো, তারা আমাদের এনডিএম সহ অন্যান্য সব দলকে একটা ট্র্যাপে এনে নির্বাচনে আনলেন, এবং রাতের বেলা শেখ হাসিনার নির্দেশে সব ভোট নিজেদের দিকে চলে গেল, এবং অল্প কিছু আসন দিয়ে খুব হালকাভাবে একটা নির্বাচন করা হলো, এবং তারা তাদের গৃহপালিত জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে একটি নির্বাচন সম্পন্ন করে সংসদ গঠন করলেন। 2024 সালে তাদের পাতা ফাঁদে আর কেউ পা দিল না। তিনটা নির্বাচনে একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন? আপনাদের নির্বাচন দিতে ভয় কোথায়? তো এইখানে আপনি দেখেন যে এখন এই 10 মাস হয়ে গেল, একই কোশ্চেনই ঘুরছে, আপনাদের নির্বাচন দিতে ভয়টা কোথায়? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কি ভয় পাচ্ছেন যে নির্বাচন দিলে জনগণের ম্যান্ডেটে কেউ ক্ষমতায় আসলে কোনো ভুল ত্রুটি হবে? বা তারা বারবার কি বলছেন যে সংস্কার না করলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। সংস্কার আপনারা করেন, আপনারা 10 মাস তো সময় নিলেন, এবং সেই সংস্কারও কিন্তু জনগণের ম্যান্ডেটেই হতে হবে। তো জনগণ যদি কাউকে চায়, আপনি যদি একটা ফেয়ার ইলেকশন দিতে পারেন, তাহলে আপনার ভয়টা কোথায়? যে এই কেউ ভুল করে এসে ক্ষমতায় বসবে, তাহলে তো আপনাদের ভয় পাওয়ার কোনো কথা না। আপনাদের ভয়টা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ বসলে। তো জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি যদি আপনার সেই নিজের উপর কনফিডেন্স থাকে যে আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি কেন ভয় পাচ্ছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা দল ক্ষমতায় এসে সে জনগণের ভালো না করে দেশকে আবার ফ্যাসিজমের দিকে নিয়ে যাবে? এবং সেটা ভাবার যে দায়িত্ব সেটা আপনাকে কে দিয়েছে? সেই ম্যান্ডেটও তো আপনার নাই। তাহলে কিসের বেসিসে আমরা এখন জাতীয় সরকার ABCD অনেক কিছু বলছি? কোনো কথারই কোনো ভিত্তি নাই। জনগণকে ভোট দিতে দিন, জনগণকে তাদের রায় দিতে দিন। আপনাদের কাজ হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করা। আপনি এনশিওর করুন আপনারা যে একটা সঠিক নির্বাচন হোক, স্বচ্ছ নির্বাচন হোক, যেখানে কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না। তারপর জনগণের ম্যান্ডেট নিয়ে যেই দল ক্ষমতায় আসবে সেই দলের দায়িত্ব দেশকে সংস্কার করা, এবং তারা যদি ব্যর্থ হয় তারা কিন্তু জনগণের ম্যান্ডেট প্রাপ্ত দল, যাকে আপনারা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনবেন। কাজেই ভয়ের কোশ্চেনটা কোথায় আসছে, এইটার জবাব গত 16 বছরে দিতে পারেনি, এই 10 মাসেও কেউ দিতে পারছে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।